নমস্কার। কবিতা পড়ার সময় এখন কবিতা পড়ব কবি গীতা চট্টোপাধ্যায়ের। তিনটি কবিতা পড়ব। কবি গীতা চট্টোপাধ্যায়ের তিনটি কবিতা। প্রথম কবিতা, প্রণত হস্মি দিবাকরম। রাত্রির শোকের পর সুপ্রসন্ন অশ্রুর মতন উদ্ভাসিত উষা যেন শতদল পদ্মের পাতায়। এ মুহূর্তে কি যে দিই অনাঘ্রাত ছন্দে বা গাথায়, কোন অর্ঘ্য দীনদেব, অনর্পিত কোন নিবেদন। চলেছে সমস্ত নিশি অন্ধকারে জীবন মন্থন। উঠেছে কৌস্তবমণি ঐরাবত নব মেঘকায়। পদ্মাননা ইন্দিরা কি ডান হাতে অমিয় সাজায়। আমি শুধু রাত্রিভরে কালকূট করেছি সেবন। আমি নীলকণ্ঠ এক, বিষ পানে নিয়ত জর্জর। দেখেছি কুটিল রাত্রি শ্মশানের নিঃশেষ বিভব। করটির পান পাত্রে শেষ বিন্দু কারণের ক্ষয়। মৃতের কঙ্কাল স্তূপে রজনীর বিক্ষিপ্ত প্রলয়। কন্দুক খেলেছে কত অস্থি নিয়ে ক্রোধিস ভৈরব। নভচুম্বী নীলাকাশে নটরাজ নিমিষ শঙ্কর। এখনো নামে কি ধারা জাহ্নবীর শিকড় নির্ঝর। কল্লোলে উদ্দীপ্ত হয় সগর বংশের প্রত্নসব। রাত্রির শোকের পর বৈতরণী তীরে অনুনয় রেখে যায় দীনদেব, জাহ্নবীর মুমূর্ষুত নয়। পড়ছি গীতা চট্টোপাধ্যায়ের কবিতা। পরের কবিতা চটি। নাকের ওপরে ওই ঝুলে আছে চটি জোড়া, বেঁচে গেছি খুব। অন্য এক প্রকারের অন্য জীবনের প্রতিরূপ। মন টেনে নিয়েছিল দুর্দান্ত গতির হ্যামস্টেক। মগ ভর্তি বিয়ারের ফেনিল কুজ্ঝটি, দালাক্রোয়া ঘোড়া। বুকের ভেতরে এক গরিব অথচ দেমাকির হেঁটে যায় তালতলার চটি। সারাদিন প্রতিধ্বনি দক্ষিণারণ্যের চতুঃসীমা। এই সেই জন্মস্থান, এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ গিরি। এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ গিরি। সতত সঞ্চরমান জলধর মণ্ডলীর যোগে নিরন্তর নিবিড় নীলিমা। আছি তারপর থেকে ঘেঁষাঘেঁষি করে প্রতিদিনই, তবু দেখো দিক বিদিক ঘোড়ায় চড়িনি। সেতু থেকে অবতরণ। এইবার নামি চলো, সময় হয়েছে। ফিটফাট পেরোলাম ঢের লৌহ শতাব্দীর কংক্রিটের ব্রিজ। এবার স্বভাব গুল্ম সিঁড়ি ভাঙি। ওখানে মারিচ। সবুজ বিপ্লব শেষে দোফসলে ছাড়েনি তল্লাট। সাধু জলে মৎস্য চাষ, সঙ্ঘ গাঁথে ব্যক্তির বড়িসা। শুভ্র পরিচর্যা সেরে মুক্তগতি সরালো সময়। তুঁতফল স্বেচ্ছাহারী শিল্পী গুটিপোকার মনীষা। গাছপালা হাত তুলে দেখালে বাগানবাটি, নদী।
উচ্চ বৃক্ষচূড় থেকে পাখিরা অতিথিপরায়ণ কবিতার মোক্ষ ফল উপহার দেবে। কবিতার মোক্ষ ফল উপহার দেবে। সবিরোধী ললাটে কালের শ্বেত, হাঁটুতে জিগিসা ধুলো ভাঁজ। সেতু থেকে নেমে করি সমতল পুনর্মূল্যায়ন। এখানে স্বাধীন খাদ্যে ছোঁ মারে না পাহাড়িয়া বাজ। এখানে স্বাধীন খাদ্যে ছোঁ মারে না পাহাড়িয়া বাজ। গীতা চট্টোপাধ্যায়ের 3টি কবিতা পড়লাম। বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের কবিতা নিজে পড়তে চাইছি, আর যারা আপনারা কবিতা ভালোবাসেন তাদের জন্যও পড়তে চাইছি। কবিতা পাঠের পারফেকশন আমার নেই, সে বিষয়ে আমি সচেতন। পারফেকশন করতে গেলে হয় কি, যারা কবিতা পরিবেশন করেন, যারা আবৃত্তি শিল্পী বা তথাকথিত এখন যাদেরকে বলা হয় বাচিক শিল্পী, তারা যে কবিতাগুলি পড়েন সেখানে দেখবেন যে পরিবেশনের দক্ষতা আছে, গলার মডুলেশন আছে, কণ্ঠস্বরের মডুলেশন আছে, ওঠানামা আছে, বিভিন্ন রকমের আবহ সঙ্গীত থাকে তাতে। কবিতা যিনি পরিবেশন করছেন তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও একটা পরিবেশন সুলভ দক্ষতা, পারিপাট্য থাকে। এগুলো সবই পজিটিভ। এগুলো সব কী করে না, যিনি কবিতা শুনছেন তাকে আকৃষ্ট করে, ফলে যিনি আবৃত্তিকার বা তথাকথিত বাচিক শিল্পী, তিনি যখন কবিতাটা পরিবেশন করছেন তখন কবিতাটি তিনি সুন্দর করে তার সুললিত কণ্ঠস্বরের মাধ্যমে নিখুঁতভাবে স্পষ্ট উচ্চারণে, বিশুদ্ধ উচ্চারণে তিনি পরিবেশন করছেন। কোথাও তার কোনো হোঁচট থাকে না, কোথাও আটকে যাওয়া থাকে না, কোথাও উচ্চারণের অস্পষ্টতা বা ত্রুটি থাকে না। এতে করে কবিতাটা পরিবেশন খুব সুন্দর হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার পক্ষে, আমার মতো যারা শুধু কবিতা পড়েন, যারা লাইভে কবিতা পড়েন, ইউটিউবে কবিতা পড়েন, কবিতার অনুষ্ঠানে গিয়ে কবিতা উৎসবে বা কবিতা পাঠের মঞ্চে উঠে কবিতা পড়েন, তাদের কারোর পক্ষেই ওইভাবে কবিতা পরিবেশন করা সম্ভব নয়। তার মূল কারণ হচ্ছে যে কবি যিনি, তিনি সবসময়ই তার নতুন লেখাটি পরিবেশন করার চেষ্টায় থাকেন, তার নিজেরই হোক বা অন্য কারোর কবিতা তিনি পড়ুন। যেটা তিনি কাল শুনিয়েছেন, আজ স্বাভাবিকভাবে সাধারণভাবে তিনি আজ সেটা শোনাতে চান না, তিনি আজকে নতুন আর একটা কিছু শোনাতে চান, সেটা নিজের কবিতাই হোক বা অন্য কারো কবিতাই হোক। এটাই তার লক্ষ্য থাকে। সাধারণত নিজের কবিতা হয়, তো যার জন্যে নিজের কবিতা হলেও আমার কবিতা যখন আমার লেখা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাওয়ার পর আর ওটা আমার কণ্ঠস্থ থাকছে না, আমরা কণ্ঠস্থ করি না। একজন দুজন ব্যতিক্রমী মানুষ আছেন, বাদবাকি আমরা কেউ ওটাকে কণ্ঠস্থ করি না। কারণ ওই যে আবৃত্তিকারের পরিবেশন সুলভ যে পারিপাট্য, সেইটা আয়ত্ত করার আমাদের খুব একটা উদ্দেশ্য থাকে না। আমাদের উদ্দেশ্য থাকে প্রতি মুহূর্তে আপনাকে নতুন কিছু কবিতা শোনাবো, নতুন কিছু চিন্তা, নতুন কিছু দৃশ্যকল্প, নতুন কিছু ভাবনার সূত্র, নতুন কিছু ভাষার আলপনা ইত্যাদি ইত্যাদি আমরা আপনাদেরকে শোনাতে চাই। এখন আমি যদি শুধু পারিপাট্যের দিকে নজর রাখি, তাহলে আমার কণ্ঠে বা আমার মেধায় 10টা 20টার বেশি কবিতা ধরে রাখা সম্ভব হবে না।
10টা 20টা কবিতাও আমার এই বয়সে আমার পক্ষে ধরে রাখা প্রচণ্ড কঠিন, প্রায় দুঃসাধ্য বলা যায়। কারণ এখন আর স্মৃতিশক্তি আগের মতো নাই, এখন আর মনে রাখতে পারি না। আগেও যে খুব প্রবল একটা স্মৃতিশক্তি ছিল তেমন নয়, কিন্তু অনেকের থাকে, অনেকের ছিল বা অনেকের থাকে। তারা যখন আমার মতো বয়সে বা এর থেকেও আরও বেশি বয়সে পৌঁছাবেন, তখন দেখবেন যে তারাও আর ওই কবিতাগুলি মগজে ধরে রাখতে পারছেন না, তার স্মৃতিশক্তির দুর্বলতার কারণে। আর আবৃত্তিকার আমাদের সময়ে, পিছনের সময় আমাদের ছেলেবেলায় যে সমস্ত আবৃত্তিকারদের আবৃত্তি আমরা শুনতাম, সেখানে আবৃত্তিকাররা শুধুমাত্রই আবৃত্তিটা পরিবেশন করতেন, সেখানে আবহ সঙ্গীতের কোনো চল কিন্তু ছিল না, এবং কণ্ঠেও খুব একটা কৃত্রিমতা তারা আরোপ করতেন না, স্বাভাবিকতা বজায় রাখতেন। ইদানিংকালে আবহ সঙ্গীত চালু হয়েছে এবং অধিকাংশ পরিবেশকদের কণ্ঠেই আমি একটা আয়ত্ত করা সুরের, সেটা ভালো না মন্দ সেই বিচার করার ক্ষমতা আমার নেই, কিন্তু একটা আয়ত্ত করা সুরের, একটা আয়ত্ত করা অন্য কণ্ঠের, যে কণ্ঠে তিনি কথা বলেন সেই কণ্ঠ নয়, অন্য একটা কণ্ঠের আশ্রয় নিয়ে থাকেন। এই সবগুলোর জন্যে তার পরিবেশন দক্ষতা তো একটা কারণ, পজিটিভ কারণ। তাছাড়া এই যে অন্য রকমের একটা কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের মডুলেশন, আবহ সঙ্গীত ইত্যাদি, এবং এই বাচিক শিল্পীদের কথা বলার যে দক্ষতা, এই সবগুলোর দিকে শ্রোতা আকৃষ্ট হয়ে পড়েন। শ্রোতার অ্যাটেনশনটা সম্পূর্ণ চলে যায় এই দিকে। ফলে শ্রোতার কিন্তু অ্যাটেনশন কবিতাটির দিকে, শুধুমাত্র কবিতাটির দিকে থাকে না। কবিতাটির দিকে থাকে খুব কম, 10%, 20% হতে পারে। বাকি সমস্তটাই চলে যায় গেটআপের দিকে, মঞ্চের দিকে, এবং মঞ্চে যিনি আসেন তার শরীরী ভাষার দিকে, আর ওই পিছনের দিকের যে যন্ত্রসঙ্গীত তার দিকে, এই সমস্ত দিকে চলে যায়, যার ফলে কবিতাটা শোনা হয় না। সেই জন্যে একজন কবি যখন কবিতা পড়েন, তখন তার উদ্দেশ্য থাকে শুধুমাত্র কবিতাটা শোনানো। তার মানে কিন্তু আমি এই কথা বলছি না যে সব কবি সুন্দরভাবে স্পষ্টভাবে কবিতা পড়তে পারেন, নিজেরটাও পড়তে পারেন বা অন্যেরটাও পড়তে পারেন, না, আমিই তো পারি না। এখন আমি না পারার অনেক অনেক কারণ আছে, বহুবার বলেছি। এখন একটা নতুন কারণ বলবো, সেটা আপনারা মানবেন কি না জানি না। আমার নিজের কবিতাই হোক বা অন্যের কবিতাই আমার হোক, আমি যখন পড়ছি কবিতাটার সেই লাইনটা, যখন আমি পড়ছি সেই লাইনটার সঙ্গে যখন আমি একাত্ম হচ্ছি, তখন আমার মনের অতলেই পরবর্তী একটা লাইন জেগে ওঠে, ভেসে ওঠে। আর কবি বলেছেন অন্য একটা লাইন, কবির বক্তব্য অন্য, আর আমার ওই লাইনটিকে কেন্দ্র করে পরবর্তী আর একটা লাইন আমার মনের মধ্যে গেঁথে ভেসে উঠছে। তখন আমি ভুলবশত ভুলে যাই যে কবিতাটা আমার নয়। তখন আমি ভুলবশত ওই উইদিন সেকেন্ডে আমি আমার নিজের ভাবনাটার প্রায় খানিকটা বলে ফেলতে যাচ্ছিলাম, হঠাৎ থেমে যাই, যে সংশোধন করে নিয়ে আবার কবির লাইনটাকে সঠিকভাবে পাঠ করি। এই রহস্যটা অনেকেই জানেন না বলে অনেকেই হয়তো ভাবতে পারেন যে লোকটা কি চোখে দেখতে পায় না। সত্যি খানিকটা দৃষ্টিশক্তিও অনেকটা কমেছে, কিন্তু ওইটাও একটা কারণ যে আমি নিজে আমি এই কথা এই রবীন্দ্রনাথের কবিতা পড়তে গিয়ে এবং একটা জায়গায় গদ্য লিখতে গিয়ে আমি সেটা লিখেওছি, যে রবীন্দ্রনাথের কবিতা আমি যখন পড়ছি, তার ভাষা, তার বাচনভঙ্গি, তার উপমা, এই সমস্ত, এই যে অতি উত্তম মানের, সব কিছুই অতি উত্তম মানের, তথাপি আমি আমার নিজের ভাবনা অনুযায়ী আমার ভাষা, আমার বাচনভঙ্গি, বাক্যবিন্যাস,
এই অনুযায়ী আমি কোথাও রবীন্দ্রনাথের লেখার মধ্যেও প্রক্ষিপ্ত করে ফেলি বলবার সময় বা পড়বার সময়। যখন নীরবে ঘরে পড়ছি সংশোধন করে নিচ্ছি, কেউ জানতে পারছেন না। কিন্তু যখন সরবে পড়তে যাচ্ছি ওইটা তখন ভুল বলে বিবেচিত হয়ে যাচ্ছে যে আমি ভুল পড়েছি। আসলে পিছনের রহস্য এইটা। এখন এই কারণে এই যে আমি ভুলটা করছি, এই কারণে রবীন্দ্রনাথ আমাকে ক্ষমা করবেন, আগেও বলেছি রবীন্দ্রনাথ ক্ষমা করবেন, কারণ এর পিছনে আমার মনের সৃষ্টিশীলতা কাজ করছে। এই সৃষ্টিশীলতা অন্যের সৃষ্টির উপরে চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হলে সেটা অবশ্যই অপরিসীম অপরাধ, উদ্দেশ্য নয়। কিন্তু এই যে ভুল করে বলে ফেলা, এইটাকে রবীন্দ্রনাথ ক্ষমা করবেন, কারণ আমার মধ্যে সৃষ্টিশীলতা কাজ করছে, আমার মধ্যেই হোক আপনার মধ্যেই হোক যার মধ্যেই হোক। কিন্তু যারা শুনছেন তারা ক্ষমা করবেন না, তাদের কাছ থেকেও আমরা ক্ষমা চেয়ে রাখি। তো এখন এই গীতা চট্টোপাধ্যায়ের কবিতা পড়লাম। গীতা চট্টোপাধ্যায়ের কবিতার মধ্যে প্রচুর পরিমাণে তৎসম এবং তদ্ভব শব্দের উপস্থিতি থাকে, যেগুলো আমার অশিক্ষিত জিহ্বা উচ্চারণ করতে গেলে কষ্ট পায় এবং সে তার নিজের মতো করে একটি সরল শব্দ বলে নেবার চেষ্টা করে। এই যে চেষ্টা, এই চেষ্টার জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। নমস্কার।